ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আপনাদের কি পরামর্শ দেন যে সার্জিস 155টা গাড়ি লয়ে বাইরে হয়? তারা অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না? এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে, ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে। ওই যে হোন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা, আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে, আপনি বুঝতে পারছেন না? এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর। জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি 4 হুইলারে চলে যান, এরা কি বোঝেন না ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে? আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেইমানি করছেন? আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে। যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন, এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন। কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটাইছে 1 2 3 4 5 10 জন 12 জন 15 জন ছাত্র, যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল, তারপরে তাদের প্রেসার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওখানে দাঁড়িয়েছিল, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই 12 জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা 135টা গাড়ি দিয়ে চলবে, সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে। মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন, 24 আর 71 মিলায় একটা কাহিনী করবে, যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে। এটা কেমন কথা? এই যে সরলীকরণ করা যে 10 জন ছেলে 12 জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এটি আওয়ামী লীগের জন্য সবচাইতে বড় প্রায়শ্চিত্ত। কেন? আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ, আমি রাস্তায় ছিলাম, লক্ষ লক্ষ মানুষ নেমেছে, তাদের লক্ষ লক্ষ কারণ আছে। কেউ গুম খুনে স্বজন হারিয়েছে, কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে, কেউ ভোট দিতে পারেনি, কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে। এবং এইগুলোকে যখন আপনি বিবেচনায় না নেবেন, আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা। আমি 17 জুলাই বলেছিলাম এটি চাকরি পাওয়ার আন্দোলন না, এটি মানুষের যে মনের যে ক্ষোভ, যে রাগ, যে অভিমান, যে ঘৃণা, এটি তার আন্দোলন। না, অ্যাবসলিউটলি। কিন্তু ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে হচ্ছে মাস্টার মাইন্ড, এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিকে করছে বলে টেলে। ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না। এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আসলে আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি, যেই দিন উনি সরলীকরণ করেছেন। এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে, সবার বিএনপি শত্রু বানাইছে, যখন সবার শত্রু বানাইছে। ওয়েস্টার্ন, আপনি আমেরিকাতে থাকেন, পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা হয়, রকস্টার, মাস্টার মাইন্ড, এগুলো পশ্চিমা অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর, কিন্তু এইটার যে রাজনৈতিক এফেক্ট, এইটার যে সামাজিক এফেক্ট, এটা ওনার ভাবা উচিত ছিল। মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না। ছাত্ররা তার নিয়োগকর্তা। এখন এটি বলে আপনি জানেন না, আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই, ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন। এবং মানে আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে, অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে, এবং এইখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই, আমার যে ছেলে মারা গেল, আমার যে 30,000 আহত হলো, কেউ পা হারালো, কেউ চোখ হারালো, আমরা এই নাটক দেখার জন্য, সার্কাস দেখার জন্য। অনেক ধন্যবাদ আশা ভাই। আশা ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল, সেই সমন্বয়করা 1 মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক, তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না। এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন, আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি, সেই জন্য আমি আপনার এই প্রশ্নটা করতেছি, তারা অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না? মানে আমি তো দূরে আছি, আমার থেকে তারা পরামর্শ চায় না, কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চায়। আপনাদের কি পরামর্শ দেন যে সার্জিস 155টা গাড়ি লয়ে বাইর হয়? 155টা গাড়ি লয়ে বাইর হওয়া হয়তো দরকার আছে, যে মানে নাইলে মানুষ ভোট দিবে না। কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে 155টা গাড়ি নেন। আচ্ছা রিপন ভাই, আপনারা বিএনপি আওয়ামী লীগ, জি আশা ভাই, তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে, তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না, এবং তারা নিজেদেরকে ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে। কিন্তু আপনি যখন 150টা গাড়ি নিয়ে যান, আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয়, আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয়, এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি 4 হুইলারে চলে যান, এরা কি বোঝেন না
যে মানুষ এবং আসলে এবং ইন্টারকনে যখন ইফতারি করেন, না না কিন্তু এবং- কিন্তু 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 আশা ভাই, ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেবকে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন। মানে আমরা কি একজন দুজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো? মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব? মানে ওরা তো আমি আপনাকে বলি না, প্রথম কথা, একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি। দেখুন, আমাদেরকে সংগঠনকে দেখতে হবে, সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে, এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভার্ড হয় সেটা দেখতে হবে। এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিকশায় করে, ভ্যান গাড়িতে করে বাসায় গেল, এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে। যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন, দেখুন বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে। এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা। আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা। দেখুন, এই জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো। এই কথার কাজগুলো তাদের করা ঠিক হয় নাই। তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে, তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায়। সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে। প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে। আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে। ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে। ওই যে হোন্ডা, গুন্ডা, মোটর গাড়ি, টাকা পয়সা, আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে। আপনি বুঝতে পারছেন না? এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর। আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না, আমাদের সমাজে তো সবাই রাজা ছিল। আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন, আমি দেখেছি। না, আমি দেখছি। এই দারিদ্র থেকে তো আমাদের, মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে। গতকাল সাংবাদিকরা যে 71-24 নিয়ে একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করা, এই তুলনা করতে চাওয়া, এইটাকে কিভাবে বলবেন? ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে, যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয়। আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর 5ই অগস্ট হয়তো দেখতে হবে, যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা, দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল। কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা, এবং সেটির একটা গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য আছে। এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে, যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে 16 বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা। কিন্তু আমি তার সাথে দ্বিমত করি। সংস্কারের যে আশা ভাই, আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা, মানে রিপন ভাই, আমি আশাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম, সেটা 2012-13 সাল এরকম হতে পারে। সেই সময় 13 সালের নির্বাচনটা হওয়ার পর 14 সালে এসে আমরা শুনলাম, বা 14 সালের নির্বাচনের পর আর কি, আমরা শুনলাম যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। আমার তো খুবই হাসার অভ্যাস, আমি খুব জোরে একটা অট্টহাসি হাসলাম যে এগুলি কি বলে, পাগল টাগলের মতো কথা। কিন্তু আসলে যদি 2024-এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো, এটা তো 2041 তো মনে হয় মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু, মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল। খালেদ, আমি শুধু একটু যোগ করি, আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে। বিএনপিকে আমরা দেখেছি, এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি। এটি মেনে নিয়ে করতে হবে। 5ই অগস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে। কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে, এটি তারা আসলে বুঝতে পারেন নাই। প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে, তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে, সমর্থকদের যে ভোট রয়েছে, এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকাও আসতে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না। অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল, 3টি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে। কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে, নীতি নৈতিকতার প্রশ্নটি, যে আপনি কাউন্সিলরের সাথে, কমিশনারদের সাথে যে আলাপ করছেন, সেই লোক তো বন্দুক হাতে জুলাইতে রাস্তায় ছিল। কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেইমানি করছেন? আমরা 3টি দলকেই তাদের কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে।